এটা এই সিরিজের 50th লেকচার, 50 নম্বর লেকচার। আমার আজকে জিভটা একটু অসুবিধা করছে, তো যাই হোক বলতে পারছি, কথা বলতে পারছি, হয়তো কিছু কথা জড়িয়ে যাবে, তো একটু নাম করেছে জিভটা, ডাক্তার। এখন এখানে আমরা আলোচনা করছিলাম অ্যান্টিনমি গুলো নিয়ে। আমরা 4টে অ্যান্টিনমি আলোচনা করেছি। অ্যান্টিনমি মানে সৎ প্রতিপক্ষ যুক্তি, দুপক্ষেই যুক্তি আছে এরকম যুক্তি। তো পক্ষ এবং বিপক্ষ করে আলোচনা করছিলেন, এবং এগুলো কি সম্পর্কে? এগুলো ওয়ার্ল্ড সম্পর্কে, এগুলো ওয়ার্ল্ড সম্পর্কে। জগতে জগতের স্বরূপ কি, আসল মানে মূল স্বরূপ কি, সেইটা নিয়ে আলোচনা অ্যান্টিনমি গুলোতে। তার প্রথম অ্যান্টিনমিতে একটা আলোচনা আমরা দেখেছিলাম, ফার্স্ট অ্যান্টিনমিতে। সেখানে তার কি উত্তর হতে পারে, মানে সলিউশন কি হতে পারে? আমরা আগেই বলেছি কান্টের কাছে রিজনের মধ্যেই কন্ট্রাডিকশন আছে, রিজন কন্ট্রাডিকশন নিয়ে যায়, আবার রিজন নিজেই সেই কন্ট্রাডিকশনের সলিউশন খুঁজে বের করে। প্রথম অ্যান্টিনমি ছিল ওয়ার্ল্ডের একটা বিগিনিং আছে, এটা ছিল টাইমে, টাইমে ওয়ার্ল্ডের বিগিনিং আছে, এটা ফার্স্ট অ্যান্টিনমি। তার উত্তর কান্ট দিয়েছিলেন, সেই উত্তরটা আমরা পড়েছি। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে কিসের ওপর, কোন নীতির ওপর ভিত্তি করে কান্ট এইটা দিলেন। সেখানে আমি একটু মনে করিয়ে দিই, এটা কাজে লাগবে, যেহেতু কান্ট যে উত্তরটা দিচ্ছেন সেটা কিন্তু একটা রেগুলেটিভ প্রিন্সিপালের ওপর ভিত্তি করে। রেগুলেটিভ প্রিন্সিপালটা কি? কজালিটির অনেকটা কাছাকাছি, প্রিন্সিপাল অফ কজালিটির অনেকটা কাছাকাছি, যে কোনো গিভেন ইনটুইশন, যে কোনো গিভেন ইনটুইশনের একটা প্রিসিডিং ইনটুইশনের উপর ডিপেন্ডেন্স আছে। তাহলে যে কোনো কিছু যেটাই কজড হচ্ছে, সেটা কজড হচ্ছে বাই সামথিং এলস। এটা বৌদ্ধদের অনেকটা প্রতীত্ব সমুৎপাদের মতো, কিছু পেয়ে তারপরে হয় জিনিস। এটাই আমাদের অভিজ্ঞতায় আসে। সহজ কথায়, তাহলে আমাদের অভিজ্ঞতায় কোনো কিছুই নিত্য বস্তু, শাশ্বত বস্তু আসে না। এটা হচ্ছে রেগুলেটিভ প্রিন্সিপাল। এখন আমরা রেগুলেটিভ প্রিন্সিপালের সঙ্গে কনস্টিটিউটিভ প্রিন্সিপালের পার্থক্য করেছিলাম, পুরোটাই এখানে লাগবে, বারবার লাগবে, তাই জন্য মনে করিয়ে দিচ্ছি। রেগুলেটিভ প্রিন্সিপালের সঙ্গে কনস্টিটিউটিভ প্রিন্সিপালের পার্থক্য করেছিলাম। রেগুলেটিভ প্রিন্সিপাল কি রকমের এক্সপিরিয়েন্স হতে পারে, পসিবল এক্সপিরিয়েন্সের কথা বলে, সেটাকে রেগুলেট করে। আমরা যে কোনো গিভেন এক্সপিরিয়েন্স থেকে তার পূর্ববর্তী এক্সপিরিয়েন্সের কথা ভাবতে পারি, কিন্তু এক্সপিরিয়েন্স মানেই তার পূর্ববর্তী কোনো এক্সিস্টেন্সের কথা, মানে কথাটা চিন্তা করাটা ভ্যালিড নয়। ভাবতে পারি, পূর্ববর্তী এক্সপিরিয়েন্সের কথা চিন্তা করাটা ভ্যালিড, পূর্ববর্তী এক্সিস্টেন্সের কথা চিন্তা করাটা ভ্যালিড নয়, ভাবতে পারি। এতদূর পর্যন্ত বলছেন। পরবর্তীকালে গিয়ে বলবেন, থার্ড অ্যান্টিনমি যখন উত্তর দেবেন তখন বলবেন ওটা চিন্তা করা ইনভ্যালিডও নয়, না বলে তার উপায় নেই। তাহলে ভ্যালিডও নয়, ইনভ্যালিডও নয়, এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। কিভাবে যাবে সেটা আমরা থার্ড অ্যান্টিনমি
আজকে যদি সময় থাকে উত্তরটা আলোচনা করব। তাহলে রেগুলেটরি প্রিন্সিপাল কোনো এক্সিস্টেন্সে গিয়ে পৌঁছায় না। এখানে আরেকটা পয়েন্ট আমি বলবো, কিন্তু কনস্টিটিউটিভ প্রিন্সিপাল এক্সিস্টেন্সে গিয়ে পৌঁছায়। কনস্টিটিউটিভ প্রিন্সিপালটা এক্সিস্টেন্সের কথা বলে, সেই এক্সিস্টেন্সটা অ্যাকসেপ্টেবল নয়, লজিক্যালি অ্যাকসেপ্টেবল নয়, নেসেসারি নয়, কিন্তু একটা এক্সপিরিয়েন্স থেকে তার প্রায়র এক্সপিরিয়েন্স, পূর্ববর্তী এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু ভ্যালিড ইনফারেন্স। ট্রান্সেন্ডেন্টাল লজিকে সেটা ভ্যালিড অ্যাকর্ডিং টু দিস রেগুলেটিভ প্রিন্সিপাল, কিন্তু কনস্টিটিউটিভ প্রিন্সিপালে তার এক্সিস্টেন্সটা, ওই যে আমার রেপ্রেজেন্টেশনটা হবে বা হয়েছে, সেই রেপ্রেজেন্টেশনটার করেসপন্ডিং রিয়েল এন্টিটির এক্সিস্টেন্স, এই যে ইনফারেন্সটা, সেটা কিন্তু ভ্যালিড নয়। এখানে আরেকটা পয়েন্ট আছে। পয়েন্ট হচ্ছে যে কান্ট দেখো ডাইরেক্ট রিয়ালিস্ট, অবজেক্টকে আমরা ডাইরেক্টলি সেন্স করি, কান্টের অন্য কিছু বলার উপায় নেই। কেন, সেই কথাটা আগে কিছুটা হিন্ট দিয়েছি, পরে হয়তো বিশেষ করে বলবো। যেখানে আমরা ইলিউশন আলোচনা করছিলাম সেখানে এই আলোচনাটা কিছুটা করেছিলাম, যে কান্টের কাছে তো অবজেক্ট কনস্ট্রাকশন, কিছুটা গিভেন কিছুটা কনস্ট্রাকশন, তাহলে তার আবার সেখানে ডাইরেক্ট না হয়ে ইনডাইরেক্ট, এটা তো হওয়ার কোনো রাস্তা নেই, মানে মাঝখানে কোনো মিডিয়েশন থাকে না, মিডিয়েশন থাকে না কোনো। কান্টের কাছে রেপ্রেজেন্টেশনটা রেপ্রেজেন্টেশন অফ সামথিং নয়, রেপ্রেজেন্টেশন মানে আমরা সাধারণত বুঝি রেপ্রেজেন্টেশন হলো রেপ্রেজেন্টেশন অফ সামথিং, অর্থাৎ প্রতিনিধি, কিছুর প্রতিনিধি বা প্রতিরূপ। কিন্তু কান্টের রেপ্রেজেন্টেশনকে বাংলা করলে প্রতিরূপ বা প্রতিনিধি বলা যায় না, উপস্থাপন, মনের কাছে এসে উপস্থাপিত হয়, বস্তুটা সরাসরি মনের কাছে এসে উপস্থাপিত হয়। কিন্তু কান্ট এখানে আরেকটা কন্ট্রোভার্সিয়াল কথা বলবেন, যে আমার রেপ্রেজেন্টেশন হলেই যে তার করেসপন্ডিং বস্তু থাকবে এমন নয়, এটা বোঝা একটু ডিফিকাল্ট। কিন্তু কান্ট বলেছেন, থার্ড অ্যান্টিনমিতে গিয়ে বলছেন, সেকেন্ড অ্যান্টিনমিতেও কিছুটা মানে উত্তর প্রসঙ্গে কিছুটা, তার সলিউশন প্রসঙ্গে কিছুটা আলোচনা করেছেন কান্ট। এখন সেকেন্ড অ্যান্টিনমিতে কি ছিল? সেকেন্ড অ্যান্টিনমিতে ছিল যে ওয়ার্ল্ডটা সিম্পল দিয়ে কনস্টিটিউটেড নাকি সিম্পল দিয়ে কনস্টিটিউটেড নয়। আমার যে কোনো এক্সপিরিয়েন্স, সেটা জেনারেলি একটা কমপ্লেক্স এক্সপিরিয়েন্স। আমার কথা শোনা যাচ্ছে? একটু প্রশ্ন করছে, একটু জিজ্ঞাসা করছি। আচ্ছা, হ্যাঁ, তাহলে শোনা যাচ্ছে। উদয়, তোমার কোনো সাউন্ড সিস্টেমে কোনো একটা গন্ডগোল আছে, তুমি একটু দেখো। আচ্ছা, তো আমার এদিক থেকে কোনো প্রবলেম নেই, সবাই শুনতে পাচ্ছে। সেকেন্ড অ্যান্টিনমিতে এবার ঢুকছি, যেহেতু অনেকদিন আগে হয়েছে সেহেতু সেকেন্ড অ্যান্টিনমি আমি একবার মনে করিয়ে দিচ্ছি। কান্ট কি বলছেন সেকেন্ড অ্যান্টিনমিতে? বলছেন এই যে ওয়ার্ল্ড একটা পক্ষ হচ্ছে ওয়ার্ল্ড সিম্পল দিয়ে কনস্টিটিউটেড, আরেকটা পক্ষ হচ্ছে ওয়ার্ল্ড সিম্পল দিয়ে কনস্টিটিউটেড নয়। ওয়ার্ল্ড মানে এখানে সাবস্টেন্সের কথা বলা হচ্ছে,
সাবস্টেন্সের সিম্পল পার্ট আছে, আরেকটা সিম্পল পার্ট আছে, এটা তোমরা সবাই জানো, যারা অ্যাটমিস্ট তারা সবাই বলেন যে সাবস্টেন্সের সিম্পল পার্ট আছে। তোমরা ন্যায় বৈশেষিকের কথা শিখেছো এবং গ্রিক অ্যাটমিজমের কথা শুনেছো, সেখানে অবজেক্টের সিম্পল পার্ট আছে। আর্গুমেন্টটা ছিল ভাঙতে ভাঙতে তো গিয়ে এক জায়গায় থামতে হবে, তাহলে সিম্পল পার্ট আছে। কান্ট উল্টো দিক থেকে শুরু করেছিলেন, তোমরা জানো, যে ধরে নিই সিম্পল পার্ট নেই, তাহলে কি হবে? সিম্পল পার্ট নেই মানে আমি ভাঙতে শুরু করলাম, কখনো সিম্পলে গিয়ে পৌঁছাবো না, তাহলে কি হবে? ভাঙতে 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 এমন এক জায়গায় যাব যেখানে গিয়ে কিছুই নেই হয়ে যাবে। সিম্পল তো কোনোদিন পৌঁছালাম না, তাহলে কিছুই নেই হয়ে যাবে। তাহলে উল্টো দিক থেকে এবার চিন্তা করলে কিছুই নেই থেকে কিছু এসছে, এই কিছুই নেই থেকে নাসা তো বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে সত। তো কিছু নেই থেকে তো কিছু আসতে পারে না, যদিও কিছু কিছু রিলিজিয়াস সিস্টেম এরকম বলা হয়, বিশেষ করে যেগুলো আব্রাহামিক রিলিজিয়াস সিস্টেম, সেখানে বলা হয়। এই জন্য আমি বলি যে দেখো, ওই যে ঈশ্বর আল্লাহ তেরো নাম, এটার মতন মিথ্যা কথা আর কিছু হয় না। এটা গান্ধী একটা মিথ্যা প্রচার করেছেন, ওটা রামধুন, তোমরা খুঁজলেই পেয়ে যাবে। ওই লাইনটা ওরকম ছিল না, ঈশ্বর আল্লাহ তেরো নাম, ওটা বিখ্যাত রামধুন, ওখানে ওই লাইনটা গান্ধী ইনসার্ট করেছিলেন। হ্যাঁ, তো ঈশ্বর, সমস্যাটাই ঈশ্বর আল্লাহ তেরো নাম তুমি বলতে পারবে না, ওটা একদম মিথ্যা কথা। কারণ ঈশ্বরের যা ফিচার, আল্লাহ তা ফিচার নয়, সে যে ঈশ্বরই ধরো। গডের যা ফিচার, ঈশ্বরের তা ফিচার না। গড, ঈশ্বর, আল্লাহ এগুলো একই জিনিস নয়। ঈশ্বর তো তোমরা জানো যে বিভিন্ন সিস্টেমে ঈশ্বরের বিভিন্ন কনসেপ্ট, মানে ঈশ্বর, ভগবান, দেবতা, এগুলো সব আলাদা। ঈশ্বর, ভগবান, দেবতা শব্দগুলোর মানে আলাদা। শুধু ঈশ্বর, গড, আল্লাহ যদি ধরা হয়, গড আর আল্লাহ শূন্য থেকে তৈরি করতে পারেন। আর্গুমেন্টটা এই, যিনি শূন্য থেকে তৈরি করতে পারেন না, যার কিছু সাহায্য লাগে, তিনি আবার অলমাইটি কি করে হন? এটা বেসিক আর্গুমেন্ট। উল্টো দিক থেকে ন্যায়ের ঈশ্বর, সব ঈশ্বর নিয়ে তো বলা যাবে না। ন্যায়ের ঈশ্বর বলো বা অদ্বৈত ঈশ্বর বলো, শূন্য থেকে কিছুই তৈরি হয় না। ঈশ্বর কিছু পেয়ে তৈরি করেন। নৈয়ায়িক ন্যায় বৈশেষিকের ঈশ্বর পরমাণুকে পেয়ে তৈরি করেন, তাহলেই সিম্পল আছে। সিম্পল গুলো ইটার্নাল, ইটার্নালি আছে, এটা থিওরি। এখন দেখো, গ্রিক অ্যাটমিজম আর ইন্ডিয়ান অ্যাটমিজমের মধ্যে বেসিক পার্থক্য আছে। গ্রিক অ্যাটমিজম এর ক্ষেত্রে পার্থক্যটা কি, যে গ্রিক অ্যাটমিজমের ক্ষেত্রে অ্যাটমগুলোর মধ্যে জাতিগত কোনো পার্থক্য নেই। ইন্ডিয়ান অ্যাটমিজমের ক্ষেত্রে অ্যাটমগুলোর মধ্যে জাতিগত পার্থক্য আছে। ওই 4 রকমের অ্যাটম আছে, ক্ষিতি, অবতেজ, মরু। ক্ষিতিত্ব, অপ্ত, তেজত্ব, মূর্ত, এরকম 4 রকম তাদের ধর্ম আছে। ধর্মগুলোই আলাদা, টাইপটাই আলাদা অ্যাটম গুলো। অ্যাপারেন্টলি মডার্ন ফিজিক্সের যে অ্যাটমিজম, সেইটা ন্যায় বৈশেষিকের কাছাকাছি যায়। কারণ সেখানেও তোমরা ওই জানো যে সেই অ্যাটমিক নাম্বার দিয়ে যে চার্ট করা হয়েছিল, সেই চার্টে প্রত্যেকটা অ্যাটম ওই নাম্বার দেওয়া ছিল। অক্সিজেনের একটা নাম্বার, কার্বনের একটা নাম্বার 4, কার্বনের নাম্বার 4, তারপরে ওরকম ভাবে গোল্ডেন নাম্বার 79, এরকম ভাবে একটা চার্ট তৈরি করা হয়েছিল। তাহলে ওটার মধ্যে জাতি আছে, মনে হয় যেন এটা ন্যায় বৈশেষিকের কাছাকাছি যায়। কিন্তু আরেকটু ভেবে ভেবে দেখলে যে সেটা আমরা দেখেছি সাব অ্যাটমিক পার্টিকেলে, এবং ওই টাইপটা থাকলেও অ্যাটমিক নাম্বার আলাদা হলেও অ্যাটম গুলো মূলত জাতিগতভাবে আলাদা নয়।
কেন নয় সেটা ভাঙলে সবই একই স্ট্রাকচার। কারোর মানে নিউট্রনের সংখ্যা বেশি, কারোর নিউট্রনের সংখ্যা কম, ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু নিউট্রন গুলো সব একই রকমের। এটা একটা কথা। পরে এটা নিয়ে আরেকটু বলবো। কাজে এটা অনেকটা গ্রিক অ্যাটমিজমের বেশি কাছে যায়, কিন্তু সেটা আমাদের বক্তব্য নয়। আমরা ফিলোসফিক্যাল কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, সায়েন্টিফিক কনসেপ্ট নিয়ে আলোচনা করছি না। আর্গুমেন্টটা কি ছিল, যে ভাঙতে ভাঙতে তাহলে জিরোতে এসে পৌঁছাবো, কিছুই আর থাকবে না যদি আমি বলি যে অ্যাটমস নেই বা ওরকম সিম্পল পার্টস নেই। উল্টো দিকের আর্গুমেন্টটা কি, অনেকটা লাইবনিজের মতন আর্গুমেন্ট। ম্যাটারের ম্যাটারের সিম্পল পার্ট নেই, এটা প্রমাণ করতে হবে। ম্যাটারের তাহলে উল্টো পক্ষটা কি, ম্যাটারের সিম্পল পার্ট আছে, এটাকে খণ্ডন করতে হবে। ম্যাটারের সিম্পল পার্ট আছে, এটাকে খণ্ডন করা হয়েছিল কি করে, ওই লাইবনিজের মতো যুক্তিতে। ভাঙো, ভাঙতে ভাঙতে তুমি যত মাইনিউট পার্টেই এসে যাও, সেখানে কিন্তু তুমি আলটিমেট সিম্পলে যেতে পারবে না, কারণ সেটা যদি মেটেরিয়াল হয় তার এক্সটেনশন থাকবে। এক্সটেনশন যদি থাকে, বিস্তৃতি যদি থাকে, তাহলে বিস্তৃতিযুক্ত বস্তু তার সেটা ভাঙা সম্ভব। আমার এখনকার টেকনোলজিতে হয়তো ভাঙতে পারছি না, পরবর্তী টেকনোলজিতে ভাঙতে পারবো, এটা আর্গুমেন্ট। এবং সত্যি করে আমরা এখনকার টেকনোলজিতে ভেঙে ফেলতে পারি। লাইবনিজ এর থেকে একটা সিদ্ধান্তে এসেছিলেন, তাহলে সিম্পল পার্ট আছে, কিন্তু সিম্পল পার্টটা মেটেরিয়াল নয়, এটা মেন্টাল। এই সিদ্ধান্তে এসেছিলেন। এখন দেখা যায় যে লাইবনিজের সিদ্ধান্তটা, এই আর্গুমেন্টটা ভ্যালিড আর্গুমেন্ট, যে সিম্পল পার্ট হলে, লাইবনিজের আর্গুমেন্টটা কান্ট বড় করেছেন, কিন্তু করে বললেন যে সিম্পল পার্ট ওরকম ভাবে অ্যাটমের মানে ম্যাটারের সিম্পল পার্ট থাকতে পারে না, এটাই পৌঁছালেন অ্যান্টিথিসিসে। তো কিন্তু মজা হচ্ছে যে সিম্পল পার্ট থাকতে পারে না ম্যাটারের, অন্য কিছু কি বলছেন লাইবনিজ? লাইবনিজের কাছে তখন দুটোই অপশন ছিল, ম্যাটার অর মাইন্ড। তাহলে ওটা মেন্টাল, সামথিং মেন্টাল। সিম্পল আছে কিন্তু সামথিং মেন্টাল। থিসিসে আমরা দেখেছি সিম্পল না মেনে উপায় নেই, সিম্পল রাখতে হবে, এবং সিম্পল রাখলে সামথিং মেন্টাল। এখন দেখো সিম্পল রাখা মানে কি, তাহলে কিন্তু খ্রিস্টান গড আর রইল না, বা ইসলামিক গড রইল না। কেন? খ্রিস্টান গড বা আল্লাহ শূন্য থেকে শুরু করেন, জিরো থেকে শুরু করেন, এই জন্য পয়েন্টটা বলছিলাম। নৈয়ায়িকের ঈশ্বর শূন্য থেকে শুরু করেন না, কিছু পেয়ে শুরু করেন। ন্যায় মতে সেটা ম্যাটার থেকে শুরু করেন। বৌদ্ধদের কথা বলছি না, কারণ তারা ঈশ্বর মানেন না বেশিরভাগ বৌদ্ধরা। পরবর্তী একদম তান্ত্রিক জায়গায়, সে জায়গাটা যাচ্ছি না, কিন্তু যেগুলো সিস্টেমের বৌদ্ধ যে মতগুলো, সেই সিস্টেমগুলোতে ঈশ্বরের কথা আসেনি, কিছু পেয়ে তৈরি করেন। এমনকি যোগের ঈশ্বরও কিছু পেয়ে তৈরি করেন, শূন্য থেকে তৈরি করেন না। কিন্তু খ্রিস্টান গড বা আল্লাহ শূন্য থেকে তৈরি করেন। কাজে ওই যে গল্প ঈশ্বর ও আল্লাহ 13 নাম, একদমই নয়। একই প্রপার্টি, একই নয়, একই কাজ করেন না, তো একই লোক কি করে হবে? আলাদা আলাদা লোক। কিন্তু ফিলসফি অফ রিলিজিয়ান আমার আলোচনার বিষয় নয়। কিন্তু কতগুলো একেবারে কসমোলজি নিয়ে কতগুলো ভুল মিথ্যা প্রচার চলে, সেটা বলা অবশ্যই কাজ, কারণ এখানে কসমোলজি আলোচনা হচ্ছে। ওইগুলোকে আইডেন্টিফাই করা যাবে না, কিছু পেয়ে এখানে উৎপন্ন করতে হবে লাইবনিজের কাছে। কান্টও অ্যান্টিথিসিসে সেরকম কথা বললেন।
হ্যাঁ কিছু থাকবে, সেটা সিম্পল হতে পারে না, সিম্পল ম্যাটার হতে পারে না, সিম্পল ম্যাটার এই দুটো একসাথে হতে পারে না, সরল জড় এই দুটো একসঙ্গে চলতে পারে না, এটা কন্ট্রাডিকশন। সরল মানে পার্ট নেই, আর জড় মানে এক্সটেনশন আছে, তার পার্ট আছে। এখানে আরো একটা জিনিস খেয়াল করে দেখবে ন্যায়ের ক্ষেত্রে। আচ্ছা বিভু কি? বিভু পদার্থ হচ্ছে সর্বমূর্ত সংযোগী, সব মূর্তের সঙ্গে সংযোগ আছে। এই প্রশ্নটা কিন্তু বৌদ্ধরা তুলেছিলেন। সংযোগটা কি করে হয়? যদি পরমাণুর সঙ্গে সংযোগ হয়, একাংশের সঙ্গে সংযোগ হয় না সর্বাংশের সঙ্গে সংযোগ হয়? নৈয়ায়িক বলবেন এ বাজে প্রশ্ন, বাজে প্রশ্ন, এটা করো না, পরমাণুর তো অংশ নেই। অংশ নেই, দারুণ কথা। এবার কন্ট্রাডিকশনটা দেখো, পরমাণুর অংশ নেই অথচ সংযোগ হয়। সংযোগ একটা ব্যাপকবৃত্তি ধর্ম, যে কোনো সংযোগ, সংযোগ আমরা অভিজ্ঞতায় দেখি একটা জায়গা জুড়ে থাকে, যে সেই জন্য বলা হয় অব্যাপ্যবৃত্তি ধর্ম। অব্যাপ্যবৃত্তি ধর্ম মানে হচ্ছে কিছু অংশে থাকে কিছু অংশে থাকে না। এক হচ্ছে বিভু, বিভুরও অংশ নেই অথচ সংযোগ আছে, সংযোগ এক অংশে থাকে এক অংশে থাকে না, সর্বমূর্ত সংযোগী। তাহলে একই অংশে সব মূর্তের সংযোগ, অংশ তো নেই, কি করে সংযোগটা হবে? এখানে একটা যুক্তির ফাঁক আছে। পরমাণু পরমাণুই কিভাবে সংযুক্ত হবে, আর বিভুই বা কি করে সংযুক্ত হবে? সংযুক্ত হলে যদি বলো যে এইখানে জলের পরমাণুর সংযোগ আর অন্য জায়গায় আগুনের পরমাণুর সংযোগ, তাহলে বিভুর অংশ মেনে নিচ্ছ, অংশ তো মানতে পারবে না। একই জায়গায় সংযোগ, তাও বলতে পারবে না। এই প্রশ্নটা নৈয়ায়িক তুলেছেন না, এবং এটা কিন্তু ন্যায়, একদম ন্যায় সূত্রে এই প্রশ্নটা আছে এবং তার উত্তর দিয়েছেন। উত্তরটা এই যে তার তো কোনো অংশ নেই, কাজে তোমরা অংশের প্রশ্ন তুলছো কেন? অংশ নেই বলেই তো প্রশ্নটা তোলা হচ্ছে। উত্তরটা ঠিক এড়িয়ে যাওয়া প্রশ্নটাকে। অংশ নেই বলেই প্রশ্নটা তোলা হয়েছে। যেখানে বৌদ্ধরা বলছেন তাহলে পরমাণু সরংসতা সৃষ্টি করতে হয়, মানে চিন্তা করতে হয়। একটা পরমাণুর 6টা দিক, মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আর ঊর্ধ্ব অধ, 6টা দিক সরংসতা স্বীকার করতে হয় সংযোগ মানলে। তাদের যুক্তিটার বৈধতা আছে, কারণ সংযোগ অব্যাপ্যবৃত্তি ধর্ম, অব্যাপ্যবৃত্তি ধর্মেরও একটা ব্যাপ্তি থাকে। এইখানে লাইবনিজ অ্যাটাক করছেন, কান্ট অ্যাটাক করছেন যে ম্যাটার হলে তার ব্যাপ্তি তো থাকতেই হবে, মেটেরিয়াল অবজেক্ট হলে। তাহলে সেটা সিম্পল, এটা হতে পারে না। এই পর্যন্ত গিয়ে সেকেন্ড অ্যান্টিনোমিতে আমরা শিখেছিলাম, তার উত্তর এবার আলোচনা করা হচ্ছে। ওই রেগুলেটিভ প্রিন্সিপালের কথা মাথায় রাখো। সেখানে বলা হচ্ছে যে দেখো, এই অ্যান্টিনোমির পুরো স্ট্রাকচারটা কি, আর্গুমেন্ট গুলো স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে যদি কোনো কিছু কন্ডিশনড হিসাবে দেওয়া হয় তাহলে তার কন্ডিশনও থাকবে। কোনো কিছু কন্ডিশনড হলে কন্ডিশন থাকবে, কোনো কিছু শর্তাধীন হলে শর্ত থাকবে। এটাই প্রিন্সিপাল। সেন্সের অবজেক্ট মানে যেগুলো ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু, সেগুলো মাত্রই কন্ডিশনড, তাহলে কন্ডিশনও দেওয়া থাকবে, তার কন্ডিশনও থাকবে। পুরো আর্গুমেন্টের এটাই স্ট্রাকচার, সব আর্গুমেন্ট গুলো। কান্ট বলছেন এখানে ফ্যালাসিটা কোথায় হচ্ছে? ফ্যালাসিটা হচ্ছে এইরকম যে ওই যে মানে শর্তাধীনের শর্ত, কন্ডিশনের কন্ডিশন, এই কথাটা, এই কথাটা দুটো প্রেমিসে
দুটো অর্থে ব্যবহার করা হচ্ছে। দুই জায়গায় দুইভাবে ওই শর্ত কথাটাকে ব্যবহার করা হচ্ছে। দেখো, এক জায়গায় বলা হচ্ছে কোনো কিছু যদি কন্ডিশনড হয় তার কন্ডিশনটা থাকবে। এটা তুমি যখন এম্পিরিক্যাল সেন্সে বলো সেটা রেগুলেটিভ সেন্স। কন্ডিশনটা একটা এক্সপিরিয়েন্সের, একটা অবজেক্টের কন্ডিশন আর একটা এক্সপিরিয়েন্সিয়াল অবজেক্ট। কিন্তু তুমি কনক্লুশনে গিয়ে যেটা করছো যে কন্ডিশনের কন্ডিশন যেটা, সেটা আনকন্ডিশনড। এটা মানে কি, তুমি এই যে কন্ডিশনের কন্ডিশন, সেই কন্ডিশনটাও কন্ডিশনড, তাহলে তারও কন্ডিশন, এই যে টোটাল সিরিজটা, সেই সিরিজটাকে তুমি ধরে নিচ্ছ আনকন্ডিশনড হিসাবে। এক জায়গায় তুমি সিরিজের অন্তর্গত ইভেন্টকে ধরছো কন্ডিশনড হিসাবে, আরেক মানে কন্ডিশন হিসাবে, আরেক জায়গায় সিরিজটাকেই ধরছো কন্ডিশন হিসাবে। দুই জায়গায় দুটো সেন্স। এটা একটা একটা ফ্ল অফ দিস টাইপ অফ আর্গুমেন্ট। এটা এই পর্যন্ত হয়তো ক্লিয়ার সবার কাছে। এক জায়গায় তুমি সিরিজের অন্তর্গত একটা ইভেন্টকে কন্ডিশন বলছো, আর এক জায়গায় টোটাল সিরিজটাকে মানে কন্ডিশন বলছো। টোটালিটি, ওই যেখানে টোটালিটি নিয়ে আলোচনা করা হয়েছিল। এখন দেখো, আমাদের রেগুলেটিভ প্রিন্সিপাল ওই কন্ডিশনড হলে কন্ডিশন থাকবে, এটা রেগুলেটিভ প্রিন্সিপাল। এটা কিন্তু আমাদের কোনো আনকন্ডিশনডে নিয়ে যায় না, ওটা ইনফাইনাইটলি চলে। কিন্তু কান্ট এখানে আরেকটা কথা বলছেন, এই যে ইনফাইনাইটলি চলে, তাহলে ইনফাইনাইট রিগ্রেস হবে না? হবে না। কেন হবে না? ঠিক নৈয়ায়িক যে কায়দাটা নিয়েছেন, কান্ট সেই কায়দাটাই নিয়েছেন। নৈয়ায়িক যেহেতু এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করেন, তাই বলছেন এক্সপিরিয়েন্স এই ইনফাইনাইট রিগ্রেসে। সত্যি করেই তো, কুম্ভকার থাকলে মানে ডিম থাকলে মুরগি থাকবে, মুরগি থাকলে ডিম থাকবে, ডিম মুরগির যে সমস্যা সেটা থাকবে। কিন্তু এক্সপিরিয়েন্সে কি আমাদের ওরকম আলটিমেট মুরগি বলে একটা মুরগি কিছু আছে? সেরকম নেই। আমরা জানি যতদূর পেছনে যেতে চাই ততদূর যেতে পারি, কিন্তু আমরা কোথাও থামতে পারবো না। আলটিমেট মুরগি একটা, ওরকম আলটিমেট মুরগি বলে কিছু হয় না, কিংবা আলটিমেট ডিম ওরকম বলে কিছু হয় না। উনি নাম্বার সিরিজ দিয়ে, বিষয়টা তো আলটিমেটলি টাইমে হচ্ছে। দেখো, এটা এক্সটার্নাল। এক্সটার্নাল কথার মানে কান্টের কাছে দুটো। ওয়ার্ল্ড তো এক্সটার্নাল, এক্সটার্নাল কথার মানে দুটো। একটা মানে হচ্ছে যা স্পেসে আছে, এক্সটার্নাল মানে খুব ইম্পর্টেন্ট। কারণ কিন্তু আলোচনা করছেন টাইম নিয়ে, কিন্তু যেহেতু বস্তুটা এক্সটার্নাল সেহেতু তা স্পেসে আছে। কিন্তু এই যে প্রিন্সিপালটা, রেগুলেটিভ প্রিন্সিপালটা খেয়াল করে দেখবে, এটা কিন্তু টাইমের প্রিন্সিপাল। কোনো কিছু শর্তাধীন হলে শর্তটা পূর্বে থাকবে। পূর্বে কিসে পূর্বে? টাইমে পূর্বে থাকবে। কিন্তু বস্তুটা যদি এক্সটার্নাল হয়, তাহলে সেখানে বস্তুটা স্পেসে থাকবে। এটা তো এক্সটার্নাল ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করা হচ্ছে। এক্সটার্নাল ওয়ার্ল্ড, কিন্তু আমরা জানি টাইমটা তো সবচেয়ে মানে জেনারেল কন্ডিশন। স্পেসটা শুধু এক্সটার্নাল ইভেন্টের কন্ডিশন। টাইম এক্সটার্নাল ইন্টারনাল দুটো ইভেন্টের কন্ডিশন। এখানে আরেকটা পার্থক্য ইম্পর্টেন্ট, অবজেক্ট আর ইভেন্ট। টেবিলটা একটা অবজেক্ট, টেবিলটা তৈরি হওয়া একটা ইভেন্ট, টেবিলটা থাকা একটা ইভেন্ট। আমি একটা অবজেক্ট, আমি কথা বলছি, এটা একটা ইভেন্ট। অবজেক্টটা অবভিয়াসলি টাইমে থাকে, কিন্তু কিভাবে থাকে? কোনো একটা ইভেন্টের পার্ট হয়ে।
যেমন আমি টাইমে আছি, কিভাবে আছি? কোনো একটা ইভেন্টের পার্ট হয়ে, হয় চুপ করে বসে আছি, হয় ঘুমিয়ে আছি, না হয় কথা বলছি, কোনো একটা ইভেন্টের পার্ট হয়ে। ইভেন্ট মানে ঘটনা, যেটা ঘটে, এটা টাইমে ঘটে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে অবজেক্ট আর ইভেন্টের পার্থক্য আছে। অবজেক্টটাই ইভেন্ট নয়, আমি কোনো ইভেন্ট নই। আমার সঙ্গে একটা ভার্ব লাগালে তবে ইভেন্ট হবে। আমি কথা বলছি, আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, এটা ইভেন্ট। একটা ভার্ব লাগাতে হবে। অবজেক্ট, এটা ইভেন্ট নয়। অবজেক্ট এক্সিস্টস, এটা একটা ইভেন্ট। আই এক্সিস্ট, এটা একটা ইভেন্ট, কোনো একটা টাইমে ঘটে গেল। কিন্তু শুধু অবজেক্ট বললে কোনো টাইমের কথা আসে না, ইভেন্ট হলে তবে টাইমের কথা আসবে। আমি অবজেক্টটাকে অ্যাবস্ট্রাক্ট ওয়েতে চিন্তা করতে পারি, কোনো টাইমে চিন্তা না করেও ভাবতে পারি। আমি তোমার কথা ভাবছি। আমি কি এখন ভাবছি যে তুমি এই করছো, ওই করছো, সেই করছো? তুমি চেয়ারে বসে আছো না বিছানায় শুয়ে আছো? আমি সেগুলো ভাবছি না, তুমি। তাহলে কোনো ইভেন্ট হিসাবে তোমায় ভাবছি না, অবজেক্টটাকে ওইভাবে ভাবা যায়। কিন্তু অবজেক্টের অ্যাকচুয়াল এক্সিস্টেন্স সেটা কিন্তু একটা ইভেন্ট। তুমি আছো, এই স্পেস টাইমে আছো, এটা একটা ইভেন্ট। তুমি আমার কথা শুনছো, এটা একটা ইভেন্ট। তাহলে অবজেক্ট আর ইভেন্টের একটা পার্থক্য আমরা দেখতে পেলাম। এখন এখানে কত 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 কতগুলো, মানে অনেকগুলো প্রিন্সিপাল কাজ করছে, যা দিয়ে কান্ট উত্তর দিচ্ছেন, আহ, যেগুলো কান্ট ধরে নিচ্ছেন। এই প্রিন্সিপাল গুলো চ্যালেঞ্জ করলে, আম, এই প্রিন্সিপাল গুলো চ্যালেঞ্জ করলে কান্টের আর্গুমেন্ট কিছু দাঁড়াবে না। এগুলো সবগুলো কান্ট ধরে নিচ্ছেন, এগুলো প্রিসাপোজিশন। আরেকটা প্রিসাপোজিশন হচ্ছে, যেমন একটা প্রিসাপোজিশন হলো যে আমরা বললাম যে ওই প্রিন্সিপালটা রেগুলেটিভ প্রিন্সিপাল, এবং সেটা রেগুলেটিভ এবং কনস্টিটিউটিভ এর মধ্যে আম, পার্থক্য আছে, এটা আমরা বললাম। এটা একটা ধরে নিতে হবে। আরেকটা প্রিন্সিপাল ধরে নিচ্ছে, যেটা আগের দিন বলেছিলাম, যেটা একটু একটা ভাবে বললাম, এই যে কজালিটির যে ইনফিনিটি, নৈয়ায়িকের ভাষায় এটা, মানে এই যে ইনফাইনাইটরি গ্রেস, নৈয়ায়িক বলবেন এটা ফলমুখে গৌরব। এটাকে আটকানো যাবে না। অনবস্থা, অনবস্থা, কিন্তু এটা ফলমুখে অনবস্থা, এটাকে আটকানো যাবে না। যে অনবস্থাটা অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সে এস্টাবলিশড, সেই অনবস্থাটা লজিক্যালি তুমি আটকাতে পারবে না, লজিক দিয়ে আটকাতে পারবে না। অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটা ওরকমই। যেমন অন্য ক্ষেত্রেও হয় না, মানে অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটাকে তোমায় মেনে নিতে হবে, সেটার পরে তুমি লজিক করতে পারবে। এই জন্য ইন্ডিয়ান লজিকটা একটু অন্যরকম, ওই অ্যাবস্ট্রাক্ট ওরকম ফর্মাল লজিক নয়, এটা মেটেরিয়াল লজিক। খেয়াল করে দেখো, তুমি চাঁদটাকে ছোটই দেখবে, চাঁদের সাইজ দেখবে না। তুমি জানো চাঁদটা ওই সাইজের নয়, জানলেও তাই দেখবে, অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স তাই হবে। তুমি যে দুটো প্যারালাল রেল দূরে গিয়ে মিলে গিয়েছে, এটাই দেখবে, তুমি জানো ওটা মেলেনি, তবুও তোমার এক্সপিরিয়েন্সটা ওটাই হবে। তুমি এখন জোর করে বলো যে হ্যাঁ লজিক্যালি আমি জানি, ম্যাথামেটিক্যালি আমি জানি ওরা মেলেনি, তার মানে আমার ওরকম এক্সপিরিয়েন্স হচ্ছে না, বলতে পারবে না। এক্সপিরিয়েন্সটা যা হচ্ছে তাই হচ্ছে। তোমার লজিক যাই বলুক, লজিক ম্যাথমেটিক্স অন্য কথা বলুক, বললেও এক্সপিরিয়েন্স ক্ষেত্রে ওটাই হচ্ছে। তার থেকে আরেকটা জিনিস প্রমাণিত হয়, এক্সপিরিয়েন্সে যাই আসছে সেটাই যে রিয়াল, এমনটা নাও হতে পারে। তাহলে একদিকে তিনি ডাইরেক্ট রিয়েলিজম করছেন, আর একদিকে উনি বলছেন এক্সপিরিয়েন্সে যা আসে সেটা রিয়েলিটি নাও হতে পারে, রিয়েলিটিটা আর এক রকম।
যারা বলেন এক্সপিরিয়েন্স থেকে রিয়েলিটিটা আলাদা হতে পারে তারা জেনারেলি রিপ্রেজেন্টেটিভ রিয়েলিজম করেন, মানে আমার রিপ্রেজেন্টেশনটা আলাদা, রিয়েলিটিটা আলাদা, অ্যাপিয়ারেন্সটা আলাদা, রিয়েলিটিটা আলাদা। কান্ট এটা বলেন না, আমি রিয়েলিটিকেই ধরি ডাইরেক্ট। কান্টের বলার জায়গা নেই, কারণ রিয়েলিটিকে আমি কনস্ট্রাক্ট করি। কিন্তু তার সঙ্গে এটা বলছেন, এটা কি করে মেলানো যায় সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। তার সঙ্গে এটাও বলছেন যে এক্সপিরিয়েন্সটা যেমন হয় তেমনই রিয়েলিটিটা এক্স্যাক্টলি এটা সবসময় হয় না। সেটা আমরা যখন প্যারাললিজম আলোচনা করা শুরু করেছিলাম, মানে প্যারাললিজম না, একদম ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক আলাদা করার আলোচনা করা শুরু করেছিলাম, সেখানে আমরা ইলিউশন নিয়ে কিছু কথা বলেছিলাম, কান্টের ভিউ অফ ইলিউশন। সে একদম ডায়ালেকটিকের প্রথম কয়েকটা পাতা পড়লেই বুঝতে পারবে, সেটা আমরা আলোচনা করেছি পুরনো লেকচারে, দেখতে পাবে যেখানে ডায়ালেকটিক আলোচনা শুরু হচ্ছে সেখানে কান্ট কি বলছেন, কেন আমাদের ইলিউশন হয়। তার মধ্যে অনেক ফাঁক আছে, আমরা বুঝতে পারি কথাটার মধ্যে অনেক ফাঁক আছে, কি করে মেলানো যায় ওটা নিয়ে আবার আমাদের আলাদা করে বসতে হবে, ওই জায়গাটা নিয়ে যে ওটা কি করে মেলানো যায়। কিন্তু এইটা বলছেন, এরকম কথা বলছেন। এখানে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করো, তারপরে আমরা সেকেন্ড এখানে আরেকটা ওই প্রিন্সিপাল বলবো বলতে কি আমি অন্য কথা বললাম, মানে আগের কথা বললাম যে দেখো এই যে সিরিজটা, টাইমের সিরিজটা, এটা তো নাম্বারের সঙ্গে করেসপন্ডিং, এর থেকে আমরা নাম্বারটা বুঝতে পারি না, টাইমের সিরিজটাতে নাম্বার বুঝতে পারি 1 2 3 4। এখন এই সিরিজটা ইনফাইনাইট। এইবার এখানে টুইস্টটা আছে, তুমি যদি ভাবো ইনফাইনাইট তার মানে এটা একটা হোল, তাই কি? তা নয়। তুমি যে কোনো নাম্বার ভাবো তার সঙ্গে আমি +1 করে দেবো। তুমি এন নাম্বারটা ভাবো, আমি বলবো তারপরে একটা নাম্বার আছে +1, তার আগে একটা নাম্বার আছে -1, যে নাম্বারটাই, আর যেই +1 করলে আমি বলবো তার সাথে +1 আরেকটা নাম্বার আছে, কাজে এটা ইনফাইনাইট। প্রিন্সিপালটা হচ্ছে an infinite number is not a number. ইনফাইনাইট নাম্বার বলে কোনো নাম্বার নেই, তাহলে নাম্বার সিরিজটা ইনফাইনাইট আমাদের কনস্টিটিউটিভ প্রিন্সিপাল বলে। এর থেকে যদি তুমি মনে করো যে তাহলে একটা ইনফাইনাইট নাম্বার বলে একটা কিছু আছে, সরি আমাদের রেগুলেটিভ প্রিন্সিপাল বলে যে নাম্বার সিরিজটা যেমন কজাল সিরিজটা ইনফাইনাইট, তেমন নাম্বার সিরিজটাও ইনফাইনাইট। এর থেকে তুমি যদি এই কনক্লুশনে আসো পুরো সিরিজটা একটা সিরিজ গিভেন, বা ওরকম নাম্বার সিরিজটা একটা গিভেন, বা কজাল সিরিজটা গিভেন, বা ইনফাইনাইট নাম্বার বলে একটা নাম্বার আছে, আলটিমেট কজ বলে একটা কজ আছে, এটা যদি তুমি ভাবো তাহলে সেটা তোমার ভুল ভাবনা হবে। এই প্রিন্সিপালটা কান্ট বারবার বলছেন, কারণ ইনফাইনাইট নাম্বার ইজ নট এ নাম্বার, অ্যান ইনফাইনাইট নাম্বার ইজ নট এ নাম্বার, এটা একদম বেসিক প্রিন্সিপাল। উনি আগের ক্ষেত্রে আমি আগের উত্তরটার ক্ষেত্রে আমি আরেকটা এক্সাম্পল বলেছিলাম যে একটা লাইন কি করে না, একটা স্ট্রেট লাইন ইনফাইনাইটলি এক্সটেন্ডেবল দুই সাইডে, তার মানে কোনো গিভেন মোমেন্টে একটা স্ট্রেট লাইন ইনফাইনাইটলি এক্সটেন্ডেড এটা কিন্তু নয়। এক্সটেন্ডেবল আর এক্সটেন্ডেড দুটো কিন্তু একই জিনিস নয়। একটা গিভেন স্ট্রেট লাইন সেটা কিন্তু তার একটা লেংথ আছে, গিভেন লেংথ আছে, সেটা ইনফাইনাইটলি এক্সটেন্ডেবল কিন্তু ইনফাইনাইটলি এক্সটেন্ডেড নয়। ঠিক একইভাবে ওয়ার্ল্ডের কজাল সিরিজটা কোনো একটা গিভেন মোমেন্টে ইনফাইনাইটলি এক্সটেন্ডেবল কিন্তু ইনফাইনাইটলি এক্সটেন্ডেড নয়।
এইবার আমরা এই সমস্ত কথা বলে, স্যার এই আর্গুমেন্টটা পুরোটা এম্পিরিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে বুঝতে হবে তো, হ্যাঁ যেহেতু রেগুলেটিভ প্রিন্সিপালের পার্সপেক্টিভ হচ্ছে। হ্যাঁ, এম্পিরিক্যাল ওয়ার্ল্ড নিয়ে বলছেন। এবং ওই কথাটা বলতে বলতে তোমার কথাটা আবার মনে পড়ে গেল। ওই কথাটা বলতে বলতে আমি অন্য কথা বলতে শুরু করেছি, মানে আসলে কথাগুলো সব রিলেটেড, সেই জন্য বলতে শুরু করেছিলাম যে কান্টের কাছে এক্সটার্নাল মানে দুটো অর্থ আছে। একটা হচ্ছে ইন স্পেস, যেটা স্পেসে আছে সেটা এক্সটার্নাল, সরি আউটার। আউটার, ইনার আর আউটার, ইনার ভার্সেস আউটার। ইনার আউটার নিয়ে সেই লাইবনিজকে যখন কাটছিলেন ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকে, সেইখানে আলোচনা হয়েছে। এখন ইনার মানে কি, যেটা আমার, যেটা শুধু টাইমে আছে স্পেসে নেই, সেটা ইনার। আর আউটার মানে যেটা স্পেসে আছে, অবশ্যই টাইমেও তো থাকতে হবে, কোনো এক্সপিরিয়েন্সও তো টাইমের বাইরে থাকবে না, কিন্তু যেটা স্পেসে আছে সেটা আউটার। আরেকটা সেন্স আউটারের, সেটা হচ্ছে স্পেস টাইম কোনোটাতেই নেই, এটাও আউটার। এই যে আউটার, বুঝতেই পারছো, এই যে সেকেন্ড সেন্স অফ আউটার, এটার মানে ট্রান্সেন্ডেন্ট, যেটা এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডেরই বিষয় নয়। এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের বিষয় হলে তাকে স্পেসে থাকতে হবে, অ্যাটলিস্ট টাইমে থাকতে হবে। যদি ইনার হয় টাইমে থাকতে হবে, যদি আউটার হয় স্পেস টাইমে থাকতে হবে, তাহলে সেটা এম্পিরিক্যাল বিষয় হবে, ওয়ার্ল্ডের বিষয় হবে। আর এমন কিছু যদি থাকে যেটা আউটার কিন্তু স্পেস টাইমের মধ্যে নেই, স্পেসে নেই, সেটা কিন্তু ট্রান্সেন্ডেন্ট। এইটা সমস্যার জায়গা। কান্ট বলছেন এটা সমস্যার জায়গা। কান্টের ফিলোসফি তো সমস্যার জায়গা নয়, কান্ট এটাকে সমস্যার জায়গা বলছেন, এবং বলছেন এরকম জিনিসকে লজিক্যালি এস্টাবলিশ করা যায় না, এরকম জিনিসের জ্ঞান হতে পারে না। এবার সেকেন্ড অ্যান্টোনমির কি উত্তর দিলেন কান্ট? এখানেও ওই রেগুলেটিভ প্রিন্সিপালটাকে কাজে লাগাচ্ছেন। থিসিসে কি ছিল? সিম্পল আছে, সিম্পল ম্যাটার আছে, মেটেরিয়াল অবজেক্টের সিম্পল পার্ট আছে। ওই রেগুলেটিভ প্রিন্সিপাল অনুসারে কি দাঁড়ায়, যে আমার ম্যাটারের যে এক্সপিরিয়েন্স হচ্ছে তার একটা কজ আছে, কজটা তার পার্ট। অংশ জুড়ে অংশী হয়, অবয়ব জুড়ে অবয়বী হয়, নৈয়ায়িকও বলে গেছেন, পার্ট আছে। কিন্তু এটার থেকে আমি ওই এটা ভাবতে পারি, ওই পার্টেরও আবার পার্ট আছে, আরো কিছু পার্ট জুড়ে হচ্ছে, রেগুলেটিভ প্রিন্সিপাল। কিন্তু এখানে দুটো জিনিস আমায় আটকাবে। এক, ওই পার্টের এক্সপিরিয়েন্স হতে পারে, এটাই তো দাঁড়ালো রেগুলেটিভ প্রিন্সিপাল অনুসারে, কিন্তু সেই পার্টের এক্সপিরিয়েন্সের করেসপন্ডিং অবজেক্ট আছে, এটা করলে সেটা কনস্টিটিউটিভ প্রিন্সিপাল হয়ে যায়। কাজেই রেগুলেটিভ প্রিন্সিপালটাকে কনস্টিটিউটিভ প্রিন্সিপালে বলে মনে করার ভুল হচ্ছে এখানে এই আর্গুমেন্টে, যে ওর করেসপন্ডিং অবজেক্ট আছে। আমরা আগেই বলেছিলাম যে রেপ্রেজেন্টেশনের করেসপন্ডিং অবজেক্ট থাকতেই হবে, এটা কান্ট বিশ্বাস করেন না। যেমন আমাদের ওই প্যারালাল লাইন গিয়ে মিলে যায়, তার করেসপন্ডিং অবজেক্ট ওখানে মিলন হচ্ছে, এরকম একটা থাকতেই হবে, এরকম কোনো মানে নেই। তাহলে এখানে সমস্যাটা ওই জায়গায় হচ্ছে। তাহলে এখানে দুটো জিনিস লাগলো, একটা হচ্ছে রেগুলেটিভ প্রিন্সিপালটা, ওই ওই কথাটা যেটা বলেছিলেন, রেগুলেটিভ প্রিন্সিপালটাকে কনস্টিটিউটিভ প্রিন্সিপাল হিসাবে ধরা যাবে না, এই কথাটা লাগলো। আরেকটা কথা আমরা একটু আগেই বলে এসেছি, যে আমাদের এক্সপিরিয়েন্স যা যা হয়, যা যা রেপ্রেজেন্টেশন থাকে, সেই রেপ্রেজেন্টেশনে করেসপন্ডিং অবজেক্ট থাকতেই হবে, এরকম কোনো মানে নেই।
এখন কখন বুঝবো রিপ্রেজেন্টেশনের করেসপন্ডিং অবজেক্ট আছে, কখন রিপ্রেজেন্টেশনের করেসপন্ডিং অবজেক্ট থাকে না, তার কিছু নিয়ম আছে, কান্ট বলে দিয়েছেন। সেই নিয়মগুলো কি? আচ্ছা, আমি একটু বই থেকে বলি। একটু দাঁড়াও, বইটা খুলিয়ে, পাতাটা খুলি। এই সেকশনটায় কান্ট বলছেন, resolution of the cosmological idea of the totality of the composition of the appearances of a world hyphen whole. স্যার পেজটা একটু বলবেন প্লিজ। এই বইয়ের পেজ হচ্ছে 525। আমি যে জায়গাটা পয়েন্ট আউট করতে চাইছি সেই জায়গাটা হচ্ছে B546 A518। একদম শুরু থেকে, মানে এটা ওই প্রথম অ্যান্টিনমির উত্তর প্রসঙ্গে বলছেন। Here, as well as in the case of the remaining cosmological questions, cosmological question চারটে তুলেছিলেন, এটা প্রথমটার ক্ষেত্রে বলছেন, the ground of the regulative principle of reason is the proposition that in the empirical regress, তাহলে কোনটা নিয়ে কনসার্ন? রেগুলেটরি প্রিন্সিপাল এম্পিরিক্যাল রিগ্রেস নিয়ে। এম্পিরিক্যাল রিগ্রেস, আমি এম্পিরিক্যালটার উপর এমফাসিস দিচ্ছি। এম্পিরিক্যাল রিগ্রেস, দেয়ার ক্যান বি এনকাউন্টার্ড নো এক্সপিরিয়েন্স অফ অ্যান অ্যাবসলিউটলি আনকন্ডিশনড এম্পিরিক্যালি। তাহলে এম্পিরিক্যাল ওটা একটা চেন, সেখানে অ্যাবসলিউটলি আনকন্ডিশনড কে এম্পিরিক্যালি পাওয়া যাবে না। এটাই একটা লাইন জাম্প হলো। ও হ্যাঁ, সরি, অ্যাবসলিউট, ও সরি, হ্যাঁ আমি একটু ভুল বলছি, আবার বলছি। Here, as well as in the case of remaining cosmological questions, the ground of the regulative principle of reason is the proposition that in the empirical regress there can be encountered no experience of an absolute boundary. Absolute boundary নেই, এটা আমরা বললাম। কারণ ওই যে আমরা বললাম আর্গুমেন্টের স্ট্রাকচারটা ওটা ছিল যে আমি কন্ডিশন থেকে কন্ডিশনে যেতে পারি, আর তার থেকে কন্ডিশন আছে বলে টোটালটা আনকন্ডিশন, মানে টোটালটা মধ্যে একটা বাউন্ডারি আছে, টোটালটার একটা বাউন্ডারি দিয়ে ঘেরা, এইটা বলা যাবে না। তাই জন্য সেখানে কোনো বাউন্ডারি নেই। ওই প্রিন্সিপালটার কথা এখানে হিন্ট দিচ্ছেন। and hence no experience of a condition as one that is absolutely unconditioned empirically. তাই এমন কোন কন্ডিশনকে আমি খুঁজে পাবো না যেটা আনকন্ডিশনড এম্পিরিক্যালি বলছেন। আমরা এম্পিরিক্যাল ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করছি, তাহলে এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে কোনো আনকন্ডিশনড সরি এরকম খুঁজে পাওয়া যাবে না। The reason for this, however, is that such an experience would have to contain in itself a bounding of appearance by nothing. সব জল খাই।
কথাটার মানে যে তুমি যদি সবকিছু এই টোটাল কন্ডিশনের চেনটাকে, কন্ডিশন আর কন্ডিশনড এই যে চেন, এই চেনটাকে একটা বাউন্ডারি দিয়ে ঘিরে দাও, তাহলে কে ঘিরলো? এমন কিছুকে ঘিরতে হবে, তাহলে তো সব এক্সপিরিয়েন্স তো কন্ডিশন আর কন্ডিশনড মানে এই চেনটার মধ্যে পড়ে গেছে, তাহলে ঘিরবে আর কে? তার তো এক্সপিরিয়েন্স কিছুতেই হতে পারে না। দ্যাট ইজ দ্য আর্গুমেন্ট। যেটা যে ঘিরবে মানে চেন কন্ডিশন হবে না, তার এক্সপিরিয়েন্সই হবে না, কারণ এক্সপিরিয়েন্স গুলো তো সব এই চেনের মধ্যে রয়েছে। ভাবো একটা গোল্লা এঁকেছি, গোল্লার ভিতরে সব সব এক্সপিরিয়েন্স ঢুকে গেছে, তাহলে গোল্লাটা একটা লিমিটের মধ্যে রয়েছে, এই লিমিটটা কে তৈরি করলো? তার এক্সপিরিয়েন্স কি হবে? হলে তো সেটা গোল্লার ভেতরে চলে আসবে, সে গোল্লার বাইরে তাকে লিমিট করবে কি করে? এটাই আর্গুমেন্ট। আচ্ছা, হলো। কান্টের ক্ষেত্রে খেয়াল করে দেখো, কান্টের ক্ষেত্রে কিন্তু শ্যামও রাখতে হবে, কুলও রাখতে হবে। কান্ট এটাও ফেলতে পারবেন না, ওটাও ফেলতে পারবেন না। কান্ট খুব একটা মানে টাইট রোপ ওয়াকিং করছেন। কেন না, এখানে তো এই কথা বলছেন, কিন্তু তার একটু পরে গিয়েই তাকে বলতে হবে যে না, গড গড না মানলে চলবে না। তারপরে হচ্ছে ফ্রিডম এখানে খণ্ডন করছেন, তারপরে গিয়ে বলবেন ফ্রিডম না থাকলে চলবে না। তাহলে সেগুলোকে রাখতে হবে। কি করে রাখবেন সেটা কিন্তু আমাদের কাছে এখনো সমস্যা, আমরা এখনো আলোচনা করিনি। গড তো আনকন্ডিশনড, তাকে রাখা যাবে কি করে? এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে তো রাখতে পারবেই না, সেটা এখান থেকেই বুঝে যাচ্ছে। The reason for this, however, is that such an experience would have to contain in itself a bounding of appearance by nothing. সেই অ্যাপিয়ারেন্স গুলোকে বাউন্ড করবে কে? সেটা তো নাথিং। or by the void, শূন্য, which the regress carried on far enough would have to encounter by means of a perception which is impossible. কিন্তু তাকে বাউন্ড করতে গেলে কোনো একটা পারসেপশন দিয়ে তাকে বাউন্ড করতে হবে, কিন্তু সেরকম পারসেপশন হওয়া ইম্পসিবল। Now this proposition, which says only that in the empirical regress I can always attain only to a condition that must itself in turn be regarded as empirically conditioned. তাহলে আমাদের প্রিন্সিপালটা বলেছে আমি যে আমার এক্সপিরিয়েন্স তারই হতে পারি যেটা নিজে কন্ডিশনড, তারই এক্সপিরিয়েন্স হতে পারে, এর বাইরে তো এক্সপিরিয়েন্স হওয়ার কোনো চান্স নেই। তাহলে ওরকম জিনিস হবে না। এখানেই ওই রেগুলেটিভ প্রিন্সিপালটার কথা ব্যাখ্যা করে বলছেন। Contains the rule in tardiness that however far I may have come in the ascending series, I must always inquire after a higher member of the series. আমি ওই শেষে যতদূর ভাবতে পারি, নাম্বারের কথা নিয়ে ভাবো, যতদূর ভাবতে পারি তারপরে একটা নাম্বার ভাবতে পারবো। Whether or not this member may come to be known to me through experience, ভাবতে কোনো অসুবিধা নেই। সেই নাম্বারটা আমার এক্সপিরিয়েন্সে আসুক না, ওই পরের মুহূর্তটা আমার এক্সপিরিয়েন্সে আসুক না আসুক,
আমি সেটা ভাবতে পারবো। ভাবো, ক্ষতি নেই, কিন্তু আছে বলে ভাবলে গন্ডগোল হয়ে যাবে। দেখা যাক এখানে কান্ট আর কি বলছেন। কান্ট এবার থিসিসকে একভাবে এইভাবে রেফিউট করলেন, অ্যান্টিথিসিসকে কিভাবে রেফিউট করছেন। অ্যান্টিথিসিস বলছে সিম্পল পার্ট নেই, কম্পোজিট জিনিসের সিম্পল পার্ট নেই। কারণ একটা কম্পোজিট জিনিসকে ইনফাইনাইট নাম্বার অফ পার্টে তো ভাগ করা যায় না। এবং ইনফাইনাইট নাম্বারে ভাগ করা মানেটা কি? কম্পোজিট জিনিসকে ভাগ করছো, ইনফাইনাইট নাম্বার ভাগ করার মানেটা কি? ইনফাইনাইট নাম্বারে ভাগ করার মানে হচ্ছে তুমি ইনফাইনাইট নাম্বার অফ অবজেক্টস পাবে। কটা অবজেক্ট পাবে ইনফাইনাইট নাম্বারে? এখানে কান্ট বলছেন ইনফাইনাইট নাম্বার কোনো নাম্বার নয়। কান্টের মানে রেফিউটেশনের এটা ক্রাক্স। ইন থিওরি অবজেক্ট গুলো তার মানে ওই ইনফাইনাইট লাইনের মতনই, স্ট্রেট লাইনের মতনই, স্ট্রেট লাইন ইনফাইনাইটলি এক্সটেন্ডেবল এর আর্গুমেন্টটা এখানেই খাটে, যে ওটা ইনফাইনাইটলি এক্সটেন্ডেবল কিন্তু অ্যাকচুয়ালি ওটা ইনফাইনাইটলি এক্সটেন্ডেড এটা নয়। ঠিক তেমনি ওটা মানে ওয়ার্ল্ডটা মানে অবজেক্ট, ওয়ার্ল্ডের অবজেক্ট, ওয়ার্ল্ডলি অবজেক্ট বা এক্সপিরিয়েন্সিয়াল অবজেক্ট ইনফাইনাইটলি ডিভিজিবল এর অর্থ এমন নয় অবজেক্ট গুলো অ্যাকচুয়ালি ইনফাইনাইটলি ডিভাইডেড। কোনো গিভেন মোমেন্টে সেটা ফাইনাইটলি ডিভাইডেড। এখানে তার ফাইনাইট নাম্বার অফ পিসেস হয় অ্যাকচুয়ালি, কিংবা কোনো আমি ভাগ নাও করতে পারি, অবজেক্টটা ওরকম ছেড়ে দিতে পারি, যাই দেখবো আমার ভাঙতে হবে সেটাকে, তার তো কোনো মানে নেই। আমি একটা মিউজিয়ামে গেলাম, আমি বললাম যে সবই পার্টে ভেঙে ফেলবো, তা তো করি না আমরা, যে যা যা আছে সব পার্টে ভেঙে ফেলে গুঁড়ো গুঁড়ো করে ফেললাম সব। যত মামি আছে, যত এই আমাদের ন্যাশনাল মিউজিয়ামে, ইন্ডিয়ান মিউজিয়ামে একটা মামি আছে, সেগুলোকে সব ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেললাম, বা অন্য যেগুলো মূর্তিগুলো আছে সব ভেঙে ফেললাম, তা তো করি না আমরা। তাহলে এটার কোনো মানেই হয় না। কান্ট বলবেন যে আমরা ইনফাইনাইট নাম্বার অফ পার্টে ভাগ না করতে পারলে জিনিসটাকে বুঝতে পারবো না। এই কথাটার কোনো মানে হয় না। এগুলো ইনফাইনাইটলি ডিভিজিবল কিন্তু ইনফাইনাইটলি ডিভাইডেড নয়। আমাদের ডিপার্টমেন্টে একজন কান্টের বিশেষজ্ঞ ছিলেন, প্রণব বাবু, তোমরা নাম শুনেছো, খুব নাম করা অধ্যাপক প্রণব কুমার সেন। আমার সৌভাগ্য হয়েছে যে আমি তার কাছে পড়েছি, তবে দুর্ভাগ্য হয়েছে এই যে তার কাছে লজিক পড়েছি কিন্তু কান্ট পড়ার সুযোগ হয়নি। কিন্তু প্রসঙ্গক্রমে একদিন আমি এইখানের সিমিলার একটা প্রশ্ন তাকে জিজ্ঞাসা করেছি, তিনি কান্টশিয়ান উত্তরই দিয়েছিলেন। আমার তখন জানতাম না উত্তরটা কান্টশিয়ান, কিন্তু এখন বুঝি উত্তরটা কান্টশিয়ান। তো প্রশ্নটা কি আর উত্তরটা কি? প্রশ্নটা এই কোথায় লাগবে দেখো, ওই জেনোর পাজলের ক্ষেত্রে। জেনোর পাজলের ক্ষেত্রে পাজলটা হচ্ছে কি, একটা তীর, উনি মোশন নিয়ে অনেক আলোচনা করেছেন, মানে তার কন্ট্রাডিকশন দেখিয়েছেন কনসেপ্ট অফ মোশন। বলছেন যে একটা তীর
এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল। তো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে গেলে তাকে মাঝে সি পয়েন্টটাকে ক্রস করতে হবে। এ আর বি এর মাঝখানে সি আছে, সি কে আগে এ থেকে সি তে যেতে হবে, তারপর সি থেকে বি এ যাবে। তাহলে এই আর্গুমেন্টকে যদি আমরা রিপিটেডলি লাগাই, তাহলে এ থেকে সি এর মাঝখানে আর একটা পয়েন্ট আছে ডি, তাহলে এ থেকে ডি এ যেতে হবে, তারপরে বি থেকে সি এ যাবে তীরটা। তাহলে এইভাবে এখন যে কোনো পয়েন্টের মধ্যে অ্যাকর্ডিং টু ইউক্লিডিয়ান জিওমেট্রি যে কোনো পয়েন্টের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে। কোনো তীরের পক্ষেই ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস ক্রস করা সম্ভব নয়। তার মানে তাকে ইনফাইনাইট ডিস্টেন্স ক্রস করে বি পয়েন্টে পৌঁছাতে হবে। কোন তীরের পক্ষেই ইনফাইনাইট ডিস্টেন্স ক্রস করা সম্ভব নয়। দেয়ারফোর মোশন ইজ নট পসিবল। সাংঘাতিক যুক্তি। স্যার এটা কি জেনস পাজল? জেনস পাজল। অনেকগুলো পাজল দিয়েছিলেন এরকম, তার মধ্যে একটা পাজলে আমি স্যার এখানে কোথাও কি মানে ইনিউমারেবল আর ইনফাইনাইট কি এরকম ভাবে মিনিংটা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে? কারণ মানে ব্যাপারটা তো ঠিক সেভাবে বোধগম্য হচ্ছে না। কেন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট এ থেকে ডি, ডি এতে যেতে গেলে মাঝখানে সি, আবার এ থেকে সি পর্যন্ত করতে গেলে মাঝখানে একটা, এভাবে তো এম্পিরিক্যালি ডিস্টেন্সটা শর্টেন হয়ে আসছে। তাহলে সেখানে এই ইনফাইনাইট এই কনসেপ্টটা কি মানে অ্যাপ্লাই হচ্ছে কিভাবে, এইটা ঠিক বুঝতে পারছি না। কারণ প্রিন্সিপালটা হচ্ছে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে অ্যাকর্ডিং টু মানে ইউক্লিডিয়ান জিওমেট্রি between any two points there exists another point. তাহলে তুমি যত সূক্ষ্ম পয়েন্টের কথাই ভাবো, তার মাঝখানে তুমি আঁকতে পারো না পারো সেটা কথা নয়। কারণ তোমরা জানো যে জিওমেট্রিটা আঁকার উপর ডিপেন্ড করে না। জিওমেট্রিটা ডিপেন্ড করে মানে জিওমেট্রি আঁকার উপর ডিপেন্ড করে না। জিওমেট্রি কনসেপচুয়াল ব্যাপার, তাই তো? এখন জিওমেট্রি কনসেপচুয়াল ব্যাপার, আঁকাটা আমরা চিন্তা করার সুবিধার জন্য ছবি আঁকি। আদারওয়াইজ ট্রায়াঙ্গেল আমি যেটা আঁকি ওটা ট্রায়াঙ্গেল নয়, আমি যেটা স্ট্রেট লাইন আঁকি ওটা স্ট্রেট লাইন নয়। কারণ দরজাটা খুলে কি আসে আসছে। এখন তুমি যত যে কোনো দুটো পয়েন্ট ভাবো, তার ভিতর মাঝখানে আরেকটা পয়েন্ট আছে। এখন মাঝখানে পয়েন্ট থাকলে ওই প্রথম দুটো পয়েন্টের মাঝে যে পয়েন্টটা আছে, তাহলে দুপাশে আরো দুটো পয়েন্ট ভাবতে পারবে। এইভাবে তুমি ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টের কথা ভাবতে হবে তোমাকে। এটা হচ্ছে আর্গুমেন্ট। ইনইউমারেবল ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস সেটা ভাবতে হবে, কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস ইন স্পেস ক্রস করা সম্ভব নয়। কাজেই মোশন ইজ নট পসিবল। আচ্ছা বিকি বলো। হ্যাঁ স্যার এইটা বুঝতে পারছি যে কনসেপচুয়ালি দুটো স্পেসের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট পসিবল। এটা মানে ইউক্লিডিয়ান জিওমেট্রি ধরে এটা বুঝতে অসুবিধা হয়নি। কিন্তু যখন আমি এটাকে মোশনের সাথে কানেক্ট করছি যে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে যাওয়ার, তখন আমি স্পেসটাকে ফাইনাইট করে দিই। তার মাঝে ইনফাইনাইট পয়েন্ট আমি চিন্তা করতে পারি, সেটা তো এই ছিল। কিন্তু এখানে ধরুন আপনি আপনার বাড়ি থেকে যাদবপুর ইউনিভার্সিটি ফিলোসফি ডিপার্টমেন্ট যাবেন, এই স্পেসটা তো ফাইনাইট, এটা একটা ডিস্টেন্স আছে। এর মাঝে আপনি ইনফাইনাইট পয়েন্ট মানে আমরা কল্পনা করতে পারি, সেটার মধ্যে কোনো যৌক্তিক বিরোধিতা নেই। কিন্তু মানে মোশন আর ডিস্টেন্স যে কনসেপ্টটা, সেটার সাথে কি এটা হবে? মানে স্পেস তো ইনফাইনাইট এইভাবে হয়ে যাবে। হ্যাঁ দেখো, এখানে মানে লজিক্যালি আর্গুমেন্টটার মধ্যে কোনো ফ্ল নেই। তুমি যদি ইউক্লিডিয়ান জিওমেট্রি মানো, তাহলে লজিক্যালি এর মধ্যে কোনো ফ্ল নেই আর্গুমেন্টটা। সত্যি করে এখানে একটা কন্ট্রাডিকশন আসে, কিন্তু
প্রণব বাবু যে উত্তরটা দিলেন সেটা তোমরা যেভাবে ভাবছো সেইভাবে উত্তরটা দিয়েছেন, সেটা একদম কান্টিয়ান। তোমরা যেহেতু কান্টের মতো করে ভাবছো সেহেতু ওই রকম উত্তরটা আসছে, যে ওটা ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস এর পসিবিলিটি আছে, কিন্তু অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে গিভেন নাম্বার অফ বা গিভেন ডিস্টেন্স, একটা গিভেন ডিস্টেন্স কভার করতে হয়। সেই ডিস্টেন্সটাকে আমি স্ট্রেচ করলে বা তাকে আরো ম্যাগনিফাই করলে সেটা ইনফিনিটি পর্যন্ত পৌঁছে যেতে পারে, কিন্তু অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সে সেটা ইনফিনিটি পর্যন্ত নয়। ধরো তুমি তোমার জায়গা থেকে তুমি যাদবপুর পর্যন্ত পৌঁছাচ্ছ, তোমার কাছে কিন্তু স্পেসটা যা, সেটা একটা এরোপ্লেনের কাছে সেই স্পেসটা একরকম নয়, অনেক কম ডিস্টেন্স। আবার একটা পিঁপড়ের কাছে যদি তুমি ভাবো, পিঁপড়ের কথা ভাবো, তাহলে পিঁপড়ের কাছে সেটা কিন্তু ইনফাইনাইট স্পেস, ও কখনোই সেখানে পৌঁছাতে পারবে না। তুমি নর্থ বেঙ্গলে রয়েছো, নর্থ বেঙ্গল থেকে তুমি যাদবপুরে পৌঁছাচ্ছ, একটা পিঁপড়ে এই ডিস্টেন্সটা কখনোই কভার করতে পারবে না, ওর কাছে ওটা ইনফাইনাইট স্পেসের মতো, ও শেষটা জানে না। কিন্তু তোমার কাছে একটা ফাইনাইট স্পেস, তোমার কাছে যতটা স্পেস একটা মানে এরোপ্লেনের কাছে অতটা স্পেস নয়, অতটা ডিস্টেন্স নয় যতটা ডিস্টেন্স। কাজে গিভেন এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এরোপ্লেনের যদি এক্সপিরিয়েন্স হতো, ধরা যাক এরোপ্লেনের একটা এক্সপিরিয়েন্সের কোনো একটা ব্যাপার আছে, সে একটা সেন্সিয়েন্ট বিং, এরোপ্লেনের মতন একটা বিং, তার কাছে কিন্তু তোমরা জানো যে 45 মিনিট তার ডিস্টেন্স নর্থ বেঙ্গল থেকে, কিন্তু তোমার কাছে নর্থ বেঙ্গল থেকে, ধরা যাক আমি ট্রেনের কথা ভাবছি, তুমি ট্রেনের এক্সপিরিয়েন্স নিচ্ছ, তাহলেও তোমার কমসে কম 8 ঘন্টা 10 ঘন্টার তোমার একটা ডিস্টেন্স। কাজে তোমার ডিস্টেন্স, এম্পিরিক্যাল ডিস্টেন্স আর লজিক্যাল ডিস্টেন্স দুটো এক নয়। ওই ঠিক যেমন ভাবে কান্ট বললেন যে ইনফাইনাইটলি ডিভিজিবল কিন্তু ইনফাইনাইটলি ডিভাইডেড নয় ইন গিভেন এক্সপিরিয়েন্স, ইন এনি গিভেন এক্সপিরিয়েন্স। অবজেক্টের ক্ষেত্রেও যেমন কথাটা সত্যি, তেমন স্পেসের ক্ষেত্রেও কথাটা সত্যি। হ্যাঁ, অর্পিতা কিছু বলছিলেন। তাহলে স্যার এম্পিরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কি ফাইনাইট ইনফাইনাইট এটা ডিসাইডেড হয় ব্যক্তি কৃতিসাধ্যতা সাপেক্ষে? মানে আপনি যেটা পিঁপড়ে, এরোপ্লেন, ব্যক্তি, মানুষ এটা দিয়ে বোঝালেন, না, সেক্ষেত্রে আমি এখানে কৃতিসাধ্যতা দিয়ে মানে আমি পারবো কি পারবো না, পিঁপড়ের ক্ষেত্রে মানে যে নর্থ বেঙ্গল থেকে যাদবপুরের ডিস্টেন্সটা শুরু করে ওখানে পৌঁছানো তো যায়, কিন্তু পিঁপড়ের জন্য ওটা মানে অসীমের সামিল। হ্যাঁ। ব্যক্তির কাছে ওটা কভার করার সাপেক্ষ, প্লেনের কাছে আরো ইজিয়ার। তো এইটা কি তাহলে ওই কার সক্ষমতা কিরকম, বা আমি যদি আরো ওই মানে বডি ইমেজ, বডি স্কিমা এসবের কনসেপ্ট ঢোকাই, তাহলে সেই কৃতিসাধ্যতা সবটা আদৌ তার পক্ষে সম্ভব কিনা, সামর্থ্য আছে কিনা, এটার নিরিখে কি এম্পিরিক্যাল লেভেলে নির্দিষ্ট হচ্ছে যে এটা ফাইনাইট বলবো না ইনফাইনাইট বলবো? হ্যাঁ, তুমি যেটা বলছো মানে তোমার কথাটা ইন প্রিন্সিপাল ঠিক, কিন্তু একটু অতিরিক্ত তুমি যোগ করছো যেটা কান্টে নেই। সেটা অতিরিক্ত অংশটা আগে বলি, তারপর যে জায়গাটা ঠিক সেই অংশটা বলবো। মানে তোমার বেসিকলি কথাটা ঠিক, যে কৃতিসাধ্যতার প্রসঙ্গটা কান্ট আনবেন। কৃতিসাধ্যতার এখানে প্রশ্ন নয়, এখানে এক্সপিরিয়েন্সের প্রশ্ন। তুমি কিভাবে তোমার এক্সপিরিয়েন্স হচ্ছে, এক্সপিরিয়েন্সকে তুমি কতটা ভাঙতে পারো। এক্সপিরিয়েন্সকে আমি এটা ভাঙি যে আমি আমার বাড়ি থেকে কোথায়, আমি কি এটা ভাবি যে যাদবপুর যেতে পারবো কি পারবো না, সেটা কিন্তু সেই লেভেল পর্যন্ত আমি যাই না। খুব অসুস্থ না থাকলে, যখন খুব অসুস্থ হয়েছি তখন মনে হয়েছে যে সত্যি করে আজকে
আমার বাড়ি পর্যন্ত এক মিনিট পুষ্প হ্যাঁ বলছি যেটা বলছিলাম, যখন খুব অসুস্থ হয়েছি তখন হয়তো এরকম মনে হয়েছে, তখন কৃতিসাধ্যতার প্রশ্ন এসেছে যাদবপুর থেকে আমি বাড়ি থেকে যাদবপুর পর্যন্ত পৌঁছাতে আজকে পারবো কি পারবো না, আজকে আমি ছুটি নিয়ে নিই নাকি বাড়ি থাকি, নাকি একটু চেষ্টা করে দেখি পেরেও যেতে পারি, এরকম মনে হয়। কিন্তু সাধারণ অবস্থায় কি সেটা আমাদের মনে হয়? সেটা আমার একদমই মনে হয় না যে পারবো কি পারবো না। আসলে আমি কি এক্সপিরিয়েন্স করি, আমার এক্সপিরিয়েন্সে দেখো এরকম থাকে যে আমার গিয়ে দরজাটা খুলতে হবে, দরজায় তালা দিতে হবে, বেরোতে হবে, গিয়ে গাড়ি চড়তে হবে, চড়ে যাদবপুরে গিয়ে নামতে হবে, এই আমার এক্সপিরিয়েন্স। মাঝে এই পয়েন্ট আমায় পার করতে হবে, প্রথমে এই জায়গাটা যেতে হবে, তারপর ওই জায়গা ক্রস করবো, তারপর ওই জায়গায় ক্রস করবো ইত্যাদি। আমি কি সত্যি করেই আমার এক্সপিরিয়েন্স এটা হয় যে আমি বসে পড়লাম ঘরে, যে ঠিক আছে আমি আমার ঘর থেকে দরজা পর্যন্ত গিয়ে দরজা বন্ধ করব, খুলবো খুলবো বন্ধ করব, এর ভেতর তো ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস ক্রস করতে হবে অ্যাকচুয়ালি? সেটা তো আমার এক্সপিরিয়েন্সে ধরা পড়ে না, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। এক্সপিরিয়েন্সে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আসে না, কারণ ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস কোনো পয়েন্ট নয়, কোনো নাম্বার নয়। উনি আগেই বলেছেন ইনফাইনাইট নাম্বার কোনো নাম্বার নয়, কাজে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আমায় অ্যাকচুয়ালি ক্রস করতে হয়। এটা কৃতিসাধ্যতার বিষয় নয়, কৃতিসাধ্যতার বিষয়টা ব্যাকগ্রাউন্ডে থাকে। এটা আমার এক্সপিরিয়েন্সটা ওরকম ভাবে হয়। আমি জানি এটা 10 পা দূর, ওই যে ভেঙে ফেলেছি, আমার দরজাটা খুলতে গেলে 10 পা হাঁটতে হবে, আমি ভেঙে ফেলেছি, তার থেকে বেশি ভাঙি না অ্যাকচুয়ালি। লজিক্যালি ভাঙা যায়, এক পাশ মধ্যে মাঝখানের পয়েন্ট আছে, সেই মাঝখানের পয়েন্টের মধ্যে আরো পয়েন্ট আছে। কাজে তোমরা যে কথাটা বলছো সেটা একদম কনসিয়াস কথা, এবং সেটা বেসিকটা কারেক্ট, কিন্তু ওই কৃতিসাধ্যতা অংশটা কান্ট বলবেন না। কিন্তু কৃতিসাধ্যতার কথাটা কোন জায়গায় যায়, যেটা হিউম্যান এক্সপিরিয়েন্সের কথা বলছেন, যার জন্য আমি পিঁপড়ের এক্সাম্পল নিলাম। হিউম্যান এক্সপিরিয়েন্স নিয়েই কান্টের কনসার্ন, পিঁপড়ের এক্সপিরিয়েন্সটা কিরকম হবে সেরকম নয়। এবং এখানে অর্পিতা আরেকটা কথা ইন্ট্রোডিউস করছেন, সেটা কিন্তু কান্টে এই কথাটা নেই। হ্যাঁ, অবশ্যই কান্টের ইনফ্লুয়েন্স আছে এই কথাটার উপর, কিন্তু এই কথাটা কান্টে নেই, কান্ট নিজে বলেন। কথাটা কি, যে ওই আমার বডি সেন্স, পিঁপড়ের একরকম বডি সেন্স, সেই অনুসারে তার ওয়ার্ল্ডের ফিলিংটা একরকম হয়, আর আমার এক রকমের বডি সেন্স, আমার ফিলিং এক রকমের হয়, হাতির আর এক রকমের বডি সেন্স, ডলফিনের আর এক রকমের সেন্স, তার ওয়ার্ল্ডের সেন্সটাও সেই রকমের হয়। কান্ট কিন্তু হিন্টটা দিয়ে গেছিলেন। হিন্টটা কিরকম, যে না আমার ক্যাটেগরি অনুসারে আমি ওয়ার্ল্ডটাকে তৈরি করি, কিন্তু কান্ট এই ক্যাটেগরিকে, কান্টের ইনফ্লুয়েন্সটা কোথায়? কান্টের এই সিস্টেমটাকে কেউ মানেন না এখন, কিন্তু কান্টের থিওরিটাকে কেউ মানেন না, কিন্তু কান্টের ইনফ্লুয়েন্সটা কেউ অস্বীকার করতে পারেন না এখন যারা যত দিকে আলোচনা করছেন ম্যাক্সিমাম। কান্টের যে ইনফ্লুয়েন্সটা রয়ে গেছে সেটা হচ্ছে এই, যে আমার ওয়ার্ল্ডকে দেখার একটা স্কিমা আছে, আমি ওয়ার্ল্ডকে জানার একটা স্ট্রাকচার আছে, সেটা কান্ট বলেছিলেন আমার মেন্টাল স্ট্রাকচার অনুসারে সেটা হয়। এখন সেটাকে এক্সটেন্ড করে অনেকে বলছেন আমার মেন্টাল স্ট্রাকচার অনুসারে শুধু হয় না, অবশ্যই মেন্টাল স্ট্রাকচার অনুসারে, মাইন্ডই তো ওয়ার্ল্ডকে জানবে, আর কে জানবে? মেন্টাল স্ট্রাকচার অনুসারে হয়, কিন্তু ওই স্ট্রাকচারটা ইনবর্ন গিভেন এরকম নয়। ওই স্ট্রাকচারটা বডিলি অ্যাকোয়ার্ড, অনেকে বলবেন সোশ্যালি অ্যাকোয়ার্ড, এই বিভিন্ন ভাবে হতে পারে। যে মতটা কান্টকে ছাড়িয়ে অনেক কাছাকাছি যায় বৌদ্ধদের মতের, যে ওয়ার্ল্ডটা গিভেন অ্যাজ সাচ, যেমন ভাবে গিভেন হয় তেমন ভাবে, বা ওয়ার্ল্ডটা অ্যাজ সাচ যেমন থিং ইন ইটসেলফটা যেমন, তেমনই আমি ওয়ার্ল্ডটাকে দেখি না। ওয়ার্ল্ডটাকে দেখি আমার মেন্টাল মেকআপ অনুসারে।
মেন্টাল স্ট্রাকচার অনুসারে। মেন্টাল, এবার প্রশ্ন হচ্ছে, পরের প্রশ্নটা হবে মেন্টাল স্ট্রাকচারটা কি দিয়ে ডিটারমিন হয়? কান্ট বলবেন ওটা গিভেন, ওটা লজিক্যাল স্ট্রাকচার। এইখানে সরে আসবেন অন্যরা, কান্টের পুরো কথাটা মেনে নেবেন। হ্যাঁ, আমি স্ট্রাকচার অনুসারে দেখি, ওয়ার্ল্ডটাকে জানি, কিন্তু ওইটা ওই যে গিভেন বা যদি ইউজ করতে আমাকে দাও, অ্যালাউ করো, কান্ট শব্দটা ইউজ করেনি, ইনেট স্ট্রাকচার একটা, ওই সেন্সে নয়, রেশনালিস্ট সেন্সে নয়, গিভেন অর্থে। সেই গিভেন সেন্স ইন্টারনালি গিভেন অর্থে, এবং সেটা কিরকম? অ্যাক্রস দ্য স্পিসিস। অ্যাক্রস দ্য স্পিসিস বললে ভুল হবে, অ্যাক্রস দ্য হিউম্যান স্পিসিস। যত রকমের মানুষ আছে সব রকমের মানুষের মধ্যে। স্যার এখানেও একটা সমস্যা। হ্যাঁ, ধরুন শুধু এই যে অ্যাক্রস দ্য স্পিসিস বললেন, অ্যাক্রস দ্য স্পিসিস তো হবে না, স্পিসিস স্পেসিফিক বিষয়টাকে আপনি হিউম্যান বলতে চাইলে। হিউম্যান স্পিসিস উনি মনে হ্যাঁ, করেন। হিউম্যান স্পিসিস, হ্যাঁ, কিন্তু তো হিউম্যান স্পিসিস এর মধ্যে আমরা দেখেছি, হিউম্যান স্পিসিস এর মধ্যে দেখা যায় যে অনেক ট্রাইবাল আছে যারা নিজের আইল্যান্ডটা ছেড়ে ওরা ভাবে যে জগৎটা অতটুকু, তার বাইরে যেতে চায়, তার বাইরে জগৎ আছে কি নেই তার তো আমরা জানি। কিন্তু হিউম্যান না, স্পিসিস কান্টের তো এটা নিয়ে, মানে স্ট্রেচ হ্যাঁ করতে, বলো, হ্যাঁ এটা হিউম্যান নিয়ে অনেক স্পিসিস তো তার আলোচনা। এক্সপিরিয়েন্সটাকে স্ট্রেচ করে। কারণ দেখুন একটা সময় অবধি মানে সমুদ্রের পরেরটাকে তো আর ধরা হতো না, তারপর হয়তো কেউ জাহাজে করে সমুদ্র রূপান্তরে গিয়ে অসীম, ওটা ভেবেছে যে ওটাই শেষ, তো পার করে আরেকটা নতুন জায়গা এইভাবেই তো আবিষ্কার হয়েছে। কিন্তু মানে ওটাই মানে এক্সপিরিয়েন্সটাকে তো স্ট্রেচ করা সম্ভব। হ্যাঁ, এখানে একটু অনেকগুলো কথা তুমি বললে, সেখানে আমি বলি, আজকে হয়তো থার্ড অ্যান্টিনমির রিপ্লাই আজকে ঢুকবো না, কারণ আজকে সেটা ঢুকতে গেলে আবার নতুন করে অনেকগুলো কথা বলতে হবে। তো সেকেন্ড অ্যান্টিনমিতে আজকে শেষ করব। কিন্তু এখানে দেখো, তুমি যে কথাগুলো বললে সেগুলোর কান্টের পরবর্তী কথা, কান্টের বেসিক কথাটা কিন্তু মানে কেউ অস্বীকার করেন না। বেসিক কথাটা কি? আমাদের ওয়ার্ল্ডকে জানার বেসিক কিছু স্ট্রাকচার আছে, অন্যভাবে জানি না আমরা। মানুষ হলে সেরকম দেখতে জানতেই হবে। যেমন সাবস্টেন্স অ্যাট্রিবিউট, এই ফর্মে আমরা জানবো। তুমি যে যা ভাবে অন্য দেশ আবিষ্কার করো, যা করো, সাবস্টেন্স অ্যাট্রিবিউট ফর্মে তুমি জানবে, কজালিটির ফর্মে তুমি জানবে। যত অ্যাবরিজিনালের কাছে যাও, তারা কজালিটির কনসেপ্টটা তার আছে, সে বোঝে এটা থেকে ওটা হয়, বরং স্ট্রেচ করে কজালিটির কনসেপ্টটা। ওই মেঘ ডেকেছে তাহলে আজকে খারাপ হবে, বাজ পড়েছে তাহলে আজকে খারাপ হবে, এই সমস্ত, কিন্তু সেটা কজাল চিন্তা তার এইটা হয়েছে আজকে, তাহলে এই গাছটা মরে গেছে, তাহলে নিশ্চয়ই কোনো দেবতা রুষ্ট হয়েছে। সবটাই কজালিটি, কজালিটির বাইরে গিয়ে কিন্তু সে চিন্তা করছে না। কারেন্ট বলছেন এরকম হিউম্যান স্পিসিসের এইরকম কিছু বেসিক স্ট্রাকচার আছে চিন্তার, সেটাকে কিন্তু কেউ ডাইরেক্টলি চ্যালেঞ্জ করেন, কিন্তু বলেন ওইখানে শেষ নয়, অন্যখানে আরো অনেক কিছু ডিটারমিনেন্ট আছে। যেমন যে দিকটা ইঙ্গিত করতে চেষ্টা করছিল অর্পিতা, এখন যারা এমবডিমেন্টের কনসেপ্ট নিয়ে, এনাক্টমেন্টের কনসেপ্ট নিয়ে আলোচনা করেন বা সেই কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করেন, সেই সেই টার্মসে ওয়ার্ল্ডকে বোঝেন, বুঝতে চেষ্টা করেন, মাইন্ড অ্যান্ড ওয়ার্ল্ডকে, তারা বলবেন আমার বডিটা কিরকম, বডিটা কোথায় আছে এবং বডিটা কি কাজ করে, সেই দিয়ে আমার ওয়ার্ল্ডটা স্ট্রাকচার্ড হয়। যেমন সাবস্টেন্স অ্যাট্রিবিউট তো সবাই বুঝবে, কিন্তু অ্যাবরিজিনালদের টেবিল বোঝাতে অনেক কষ্ট পেতে হবে। ওটা কি জিনিস ওরা কিছুতেই বুঝতে পারবে না, ওরকম জিনিস, ওটা তো শোয়াও যায় না, ওরকম একটা জিনিস,
ওটা কি ওটা কি জিনিস ওটা তারা বুঝতে পারবে না। যদি অন্য কেউ এরকম করতে দেখে তাহলে তারা বুঝবে যে টেবিলটায় বসে পড়া যায়, লেখা যায়, এরকম একটা জিনিস, কিন্তু টেবিলটা সে বুঝতে পারবে না সাচ, কারণ তার ওরকম এক্সপিরিয়েন্স, ফিজিক্যাল এক্সপিরিয়েন্স হয়নি। ওর কাছে তো কাঠ মানে আগুন জ্বালায়, এখন এই কাঠটার ওপর অত খাটনি করে ওই জিনিসটা ওরকম ভাবে তৈরি করে তারপরে আগুন জ্বালানোর কি দরকার, সে বুঝতে পারবে না এই জিনিসটার মানে। কাজে তার এক্সপিরিয়েন্সটা ওখানে এমবডিমেন্ট, এনাক্টমেন্ট, এইগুলো সে কিভাবে কাজ করে, বডিটা কিভাবে কাজ করে, সেই অনুসারে সে ওটাকে জিনিসটাকে দেখে। কারণ এত দূর যাননি, কারণ কি, কারণ একটা আছে যে কান্ট কিন্তু আপ্রায়োরাই কন্ডিশন গুলোই শুধু খুঁজতে চেষ্টা করেছেন, সেগুলো আপ্রায়োরাই কিনা সেটা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু কান্ট মনে করছেন আপ্রায়োরাই, সেগুলো খুঁজতে চেষ্টা করেছেন, এবং আপ্রায়োরাই হলে সেটা সব হিউম্যান বিইং এর মধ্যে একরকমই আছে, সেটাকে খুব করে কেউ চ্যালেঞ্জ করেনি এইটুকু ক্লেমকে। সত্যি করে তুমি যে অ্যাবঅরিজিনালের কাছেই যাও, সে সাবস্টেন্স অ্যাট্রিবিউট হিসাবেই দেখে, কজালিটি হিসাবেই দেখে, যে কোনো কিছু ঘটলে তার একটা কারণ আছে। সে যদি দেখে হঠাৎ করে তার দ্বীপে কোনো একটা মানে মানুষের বডি পড়ে রয়েছে কিংবা কোনো একটা প্রাণীর বডি পড়ে রয়েছে, সে সঙ্গে সঙ্গে কজের কথা ভাববে, ওই প্রাণীটাকে নিশ্চয়ই কেউ মেরেছে, তার কোনো অসুখ করেছে, সেটা ভাববে, কাজে কজালিটি দিয়েই সে ভাববে। সেই ইউনিটি বুঝতে পারে, এটা একটা মানুষ, ওটা আর একটা মানুষ, কান্ট পড়তে হয় না, তার না পড়েই বুঝতে পারে। কাজে কান্ট যে কথাগুলো বলেছেন সেগুলোকে কিন্তু ডাইরেক্টলি কেউ চ্যালেঞ্জ করেননি, কিন্তু এইটা নিয়ে আপত্তি করেছেন। কান্ট শুধু ওইটুকু বলছেন কেন, তার পরের অংশ গল্পটা বলছেন না কেন, পরের এক্সটেনশনটা বলছেন না কেন, যেখানে এমবডিমেন্টের আলোচনা আসছে, যেখানে ইনঅ্যাক্টমেন্টের আলোচনা আসছে, এবং যারা অন্যদিকে যাচ্ছেন, যেমন পাটনামে যদি যাও, পাটনাম বলবেন ইন্টারনাল রিয়েলিজম, রিয়েলিটিটাকে আমি তৈরি করি, কিন্তু সেটা রিয়েলিটি, এটা রিয়েলিজম। কান্ট বলেছেন এটা অনেকটা কান্টশিয়ান মত, তো কান্টের থেকে ধার করে এই কথাটা আরো বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন পাটনাম। তো এরকম অনেক 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 ব্রাঞ্চ বেরিয়েছে কান্টের থেকে, কিন্তু কান্টের বেসিক জায়গাটা চ্যালেঞ্জ করতে গেলে কান্টের একদম গোড়ায় গিয়ে চ্যালেঞ্জ করেছেন, যেমন কোয়াইন, যেমন ক্রিপকি, ওই সিনথেটিক অ্যানালিটিক, নেসেসিটি, আপ্রায়োরাই, এই জায়গাগুলো চ্যালেঞ্জ করতে শুরু করেছেন। হ্যালো, শুনছি স্যার। হ্যাঁ, স্যার কেউ কিছু বলেনি? না, এক পাতা এক পাতা করে আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা। ফোন এসছে। হ্যাঁ, একটা ফোন এসেছিল। হ্যাঁ, যাই হোক, তো তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি, তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে। সরি, একটা ফোন এসে গেছিল, দরকারি কল ছিল। তো তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে এখানেই শেষ করি। তাহলে কান্ট বললেন ওটা আমাদের অ্যাকচুয়ালি ইনফাইনাইটলি ডিভিজিবল নয়, ডিভাইডেড নয়, বাট লজিক্যালি ইনফাইনাইটলি ডিভিজিবল। আর ওইখানে ওইটা কাজ করছে যে ইনফাইনাইট নাম্বারটা কোনো নাম্বার নয়, তাহলে ইনফাইনাইট পার্টস বলে কোনো পার্ট নেই, ইনফাইনাইট নাম্বার অফ পার্টস হয় না, অ্যাকচুয়ালি হয় না। যদি অ্যাকচুয়াল ভাবো তাহলে সেটা রেগুলেটিভ প্রিন্সিপালকে তুমি কনস্টিটিউটিভ প্রিন্সিপাল হিসাবে গ্রহণ করছো, এই কনফিউশনটা তোমার হচ্ছে। এখানে শেষ করি। তাহলে কি দাঁড়ালো, কি পেলাম আমরা?
এই ওয়ার্ল্ডটা আছে এবং সেটা কন্ডিশন, তার সব অবজেক্ট কন্ডিশন, কিন্তু অ্যাট এ গিভেন টাইম কন্ডিশন গুলোর লিমিট আছে, মানে লিমিটেড নাম্বার অফ কন্ডিশনস আছে, কারণ লিমিটেড নাম্বার অফ কন্ডিশন আছে। কিন্তু লজিক্যালি ভাবতে গেলে কন্ডিশন গুলোর কন্ডিশন ইনফাইনাইটলি ভাবা যেতে পারে। এটা আমরা এসে পৌঁছালাম। যদি ইনফাইনাইট পার্ট, কারেন্টের দেখো দুটো দিক, একটা হচ্ছে অ্যাসেন্ডিং, একটা ডিসেন্ডিং। আমি ভাবতে পারি যে কজালিটি ব্যাক ক্যালকুলেশন করতে পারি, আবার ফরওয়ার্ড ক্যালকুলেশনও করতে পারি, আলটিমেট কজে পৌঁছাবো। এবং আগের দিকে চিন্তা করতে গেলে আলটিমেট এফেক্টে পৌঁছাতে পারি। দুটোরই ভাবার দরকার নেই, বা লজিক্যালি পসিবল হলে অ্যাকচুয়াল সেটা নয়। অ্যাকচুয়াল ওয়ার্ল্ড অ্যাট এ গিভেন টাইম, এখন এই মুহূর্তে টাইমটা আমাদের এখানে বাজছে 7:38। এই 7টা এখন ইন্ডিয়ার 7:38 ওয়ার্ল্ডে একটা গিভেন হিস্ট্রি তৈরি হয়ে আছে, তার কজাল হিস্ট্রিও তৈরি হয়ে আছে, সেটা ইনফাইনাইট নয়। আজকে এখানেই থামছি, তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।